Okay, so hello man, welcome everyone. Welcome সকলকে the way of solution and TWS Academy তে আজকের একটা ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সেস সেশন নিয়ে চলে এসেছি। অর্থাৎ যারা তোমরা এবছর এএনএম জিএনএম পরীক্ষা দিতে চলেছো, তো এএনএম জিএনএম পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সেস সেশন, অর্থাৎ যেখানে কিন্তু আমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো টপিকেরই কোশ্চেন রেখেছি এবং এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র এএনএম জিএনএম স্টুডেন্টদের জন্যই নয়, যারা তোমরা এসএসসি, রেলওয়ে এছাড়াও রাজ্য সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু প্রত্যেকটি প্রশ্ন সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে আজকের প্রথম প্রশ্নে আসা যাক। বলা হচ্ছে ডিম্বকের দিকে পরাগনালীর অগ্রসর হওয়াকে কি বলে? ডিম্বকের দিকে পরাগনালীর অগ্রসর হওয়াকে কি বলে? আমাদের কেমোট্রপিজম, জিওট্রপিজম, হাইড্রোট্রপিজম নাকি ফটোট্রপিজম? স্যার সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর যেটা হবে তাকে আমরা বলি কেমোট্রপিজম, অর্থাৎ অপশন নাম্বার এ। জিওট্রপিজম মানে কি? অর্থাৎ দেখবে উদ্ভিদের মূলটা সে মাটির তলায় যে জলের স্তরটা থাকে সেই জলের স্তরের দিকে অগ্রসর হয়, তাহলে এটাকে আমরা বলি হাইড্রোট্রপিজম। জিওট্রপিজম মানে হচ্ছে গিয়ে মাটির দিকে অগ্রসর হওয়া। ফটোট্রপিজম মানে হচ্ছে উদ্ভিদের কাণ্ডটা সূর্যালোকের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, তার মানে এটাকে আমরা কি বলি? ফটোট্রপিজম। বাট স্যার এগুলো একটাও নয়, সঠিক উত্তরটা কি হবে? কেমোট্রপিজম হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 তে আসছি। মানুষের গুরু মস্তিষ্কের প্রবেশদ্বারকে কি বলা হয়? মানুষের গুরু মস্তিষ্কের প্রবেশদ্বারকে কি বলা হয়? দেখি বলো। গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার, গুরু মস্তিষ্ক মানে কি স্যার? যাকে আমরা ইংলিশে বলি হচ্ছে কি সেরিব্রাম, তাই না? তাহলে গুরু মস্তিষ্কের তিনটে অংশ হয়, বা সরি মানে গুরু মস্তিষ্ক যেটা, অগ্র মস্তিষ্কের তিনটে অংশকে আমরা দেখতে পারি। গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এবারে বলা হচ্ছে গুরু মস্তিষ্ক বা সেরিব্রামটার প্রবেশদ্বার কোনটাকে বলা হয়? তাহলে তার প্রবেশদ্বার বলা হবে আমাদের থ্যালামাসটাকে। দ্যাট মিন্স অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এছাড়াও স্যার এটাকে বলা হয় পোস্ট অফিস অফ দ্য নার্ভাস সিস্টেম, কারণ এখানে সেন্সের ভেরিফিকেশন হয়। তাই হাইপোথ্যালামাসকে কি বলা হয়? হাইপোথ্যালামাসের দুটো নাম আছে, একটাকে বলা হয় স্যাটাইটি সেন্টার, একটাকে আমরা বলি স্যাটাইটি সেন্টার, কারণ আমাদের দেহে ক্ষুধা, তৃষ্ণা, ঘুম ইত্যাদিকে নিয়ন্ত্রণ করার জন্য। আর হাইপোথ্যালামাসকে বলা হয় চিফ রেগুলেটরি সেন্টার, অর্থাৎ আমার দেহের ইন্টারনাল টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করার জন্য। ঠিক আছে, তাহলে এটা হলো হাইপোথ্যালামাস দুটোর নাম। আর থ্যালামাসের মধ্যে কি হয়? ভেরিফিকেশন অফ সেন্স হয় বলে এটাকে আমরা অন্যভাবে কি বলে চলি? দ্যাট ওয়াজ পোস্ট অফিস অফ দ্য নার্ভাস সিস্টেম বলে চলি। এছাড়া এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সেন্টার অফ ক্রুড সেন্সেশন। এটাকে বলা হয় কি স্যার? এটাকে বলা হয় সেন্টার অফ ক্রুড সেন্সেশন, অর্থাৎ চাপ, তাপ, উষ্ণতা, অ্যাঙ্গার ইত্যাদিকে নিয়ন্ত্রণ করার জন্য। চলো কোশ্চেন নাম্বার 3 যাচ্ছি আমরা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির গমনাঙ্গ ফ্ল্যাজেলা? ফ্ল্যাজেলা মানে কোনটা? অর্থাৎ যেই গমনাঙ্গটা আমার চাবুকের মতন দেখতে হয়, তাই না? তো নিম্নলিখিত কোনটির গমনাঙ্গের কথা বলা হচ্ছে আমার এখানে? ফ্ল্যাজেলা। প্যারামিশিয়াম, অ্যামিবা নাকি ইউগ্লিনা? প্যারামিশিয়াম, অ্যামিবা নাকি ইউগ্লিনা? বলো। তাহলে স্যার সঠিক উত্তরটা দেখিনি, কার গমনাঙ্গটা ফ্ল্যাজেলা হবে? অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার, ইউগ্লিনা। এই যে প্যারামিশিয়ামটাকে তুমি দেখবে, এই প্যারামিশিয়ামটা হচ্ছে গিয়ে কার মাধ্যমে করবে? প্যারামিশিয়ামটা করবে হচ্ছে গিয়ে সিলিয়া, সিলিয়ার মাধ্যমে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হলো কি? অপশন নাম্বার সি, ইউগ্লিনা। কোশ্চেন নাম্বার 4 আসি আমরা। নিচের কোন জোড়টি আমার সঠিক নয়? নিম্নের কোন জোড়টি আমার সঠিক নয়? এখানে স্যার উদ্ভিদের হরমোন সম্বন্ধে কিন্তু আমাদেরকে আলোচনা করেছে। অ্যাবসাইসিক অ্যাসিড, গ্রোথ সহায়ক, সাইটোকাইনিন, কোষ বিভাজন, জিব্বেরেলিন, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, অক্সিন হচ্ছে কি আমাদের অগ্রস্থ প্রকটতা। কোন জোড়টি আমার সঠিক নয়? কোন জোড়টি আমার সঠিক নয়? দেখবে উদ্ভিদ হরমোনকে কিন্তু আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, যার মধ্যে একটাকে বলা হয় আমাদের গ্রোথ ইনহিবিটর, মানে একটা হচ্ছে গিয়ে বৃদ্ধি সহায়ক, আরেকটা হলো যারা বৃদ্ধিকে আমার প্রতিহত করতে সাহায্য করে, তাই না? তো
ট্রান্সসাইক্লিক অ্যাসিড কি গ্রোথ সহায়ক হবে? না স্যার, এই জোরটি আমার এখানে ভুল আছে, মানে সঠিক উত্তর হবে না এটা। তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, প্রতিটি ক্রোমোজোম একজোড়া কুণ্ডলীকৃত সূত্রাকার অংশ নিয়ে গঠিত। স্যার আমরা যদি এখানে ক্রোমোজোমের সম্পূর্ণ স্ট্রাকচারটাকে ফলো করি, এই মাঝের অংশটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার বলা হয়। এবার এই ক্রোমোজোমের ভেতরে যে আমরা একটা একজোড়া যে সূত্রাকার গঠনটাকে দেখতে পাই, এই সূত্রাকার গঠনটাকে কি বলা হয়? ক্রোমাটিড, ক্রোমোমিয়ার, ক্রোমোনিমাটা নাকি সেন্ট্রোমিয়ার? বলো। প্রতিটি ক্রোমোজোমে একজোড়া কুণ্ডলীকৃত সূত্রাকার অংশ নিয়ে গঠিত, যাদেরকে কি বলে? যাদেরকে কি বলে? কি বলে? ক্রোমাটিড, ক্রোমোমিয়ার, ক্রোমোনিমাটা নাকি সেন্ট্রোমিয়ার? বলো। সেন্ট্রোমিয়ার হচ্ছে কি এই দুটোকে জুড়ে রাখতে হেল্প করছে আমার, তাই না? তাহলে সঠিক উত্তর দেখিনি, অপশন নাম্বার এ ক্রোমাটিড হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 যাচ্ছে, চলো 6, গোলাপ, চা ইত্যাদি ক্ষেত্রে যে কৃত্রিম অঙ্গজনন ঘটানো হয় তা হলো। গোলাপ, চা ইত্যাদি ক্ষেত্রে যে কৃত্রিম অঙ্গজনন ঘটানো হয় তা হলো মূলের শাখা কলম, পাতার শাখা কলম, কাণ্ডের শাখা কলম নাকি জোড় কলম? কোনটা হবে এটা সঠিক উত্তর? বি ফার্স্ট এভরিওয়ান, প্রত্যেকে অ্যান্সার করো এটা। গোলাপ, চা ইত্যাদি ক্ষেত্রে যে কৃত্রিম অঙ্গজনন ঘটানো হচ্ছে তা হলো তাহলে যে পদ্ধতির মাধ্যমে ঘটানো হয় তাকে আমরা বলি হচ্ছে কি স্টেম কাটিং মেথড। স্টেম কাটিং মেথড, তাই না? স্টেম কাটিং মেথড যাকে আমরা বলি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সি, কাণ্ডের শাখা কলম। অপশন নাম্বার সি হবে আমার রাইট অ্যান্সার, কাণ্ডের শাখা কলম। 7 বলো, ডিডিটি সর্বাধিক সঞ্চিত হয় কোথায়? ডিডিটি সর্বাধিক সঞ্চিত হয় কোথায়? ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে, ক্র্যাবের মধ্যে, ইলের মধ্যে নাকি সি গ্যালের মধ্যে? চলো, ফাইটোপ্ল্যাঙ্কটন মানে কি? অর্থাৎ জলে ভাসমান উদ্ভিদ যারা নিজেরা সাঁতার কাটতে পারে না, জলের স্রোতের ফলে এক স্থান থেকে অন্য স্থানে আমার ভেসে বেড়ায়, সেই সকল আণবিক্ষণিক জীবদেরকে বলা হয় প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন যদি উদ্ভিদ হয় তখন তাকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন যদি প্রাণী হয় তখন তাকে বলা হয় জু প্ল্যাঙ্কটন। তাহলে ডিডিটি হচ্ছে কি ওয়ান টাইপ অফ রাসায়নিক সার, যেটা জন্মাবে সর্বোচ্চ খাদকের মধ্যে গিয়ে। আর অ্যাকর্ডিং টু দিস অপশন সর্বোচ্চ খাদকটা যেহেতু সিগাল, তাই অপশন নাম্বার ডি টাকে করে নাও আমাদের রাইট অ্যান্সার। ডিডিটি এগুলো সর্বাধিক সঞ্চিত হয় কোনটার মধ্যে? সর্বোচ্চ শ্রেণীর খাদকের মধ্যে, অর্থাৎ সিগাল। এখানে সিগাল হবে অ্যাকর্ডিং টু দিস। 8 বলো, একটি পক্ষী পরাগী ফুল হলো। একটি পক্ষী পরাগী ফুল হলো অর্থাৎ স্যার যেখানে পলেন গ্রেইন বা পরাগ রেণুটাকে অ্যান্থার থেকে স্ত্রী দেহের স্ট্যামেনের মধ্যে নিয়ে যায়, স্টিগমার মধ্যে নিয়ে যায় কে? পাখিরা, যাদেরকে আমরা বলি অরনিথোফিলি। যাদেরকে আমরা বলি অরনিথোফিলি। এবারে তোমরা সকলে জানাবে যে অরনিথোফিলি নিম্নোক্ত কোন উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায়? ধান, সূর্যমুখী, শিমুল নাকি আম? ঠিক আছে, চলো তাহলে সঠিক উত্তরটা কি হবে? তুলো অর্থাৎ শিমুল। ধান যেটা, তাকে আমরা বায়ু পরাগী বলতে পারি। ধানকে আমরা বায়ু পরাগী বলতে পারি, অর্থাৎ অ্যানিমোফিলাস, তাই না? চলো 9টায় যাচ্ছি, জীব বৈচিত্র্য শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? জীব বৈচিত্র্য শব্দটি প্রথম প্রবর্তন করেন কে? হারবার্ট, পাস্তুর, ওয়াল্টার রোজেন নাকি জেনার? জীব বৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন কে? হারবার্ট, পাস্তুর, ওয়াল্টার রোজেন নাকি জেনার? স্যার সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর হলো কি আমাদের অপশন নাম্বার সি হবে এটার রাইট অ্যান্সার, ওয়াল্টার রোজেন, যিনি কিন্তু জীববৈচিত্র্য শব্দটিকে সর্বপ্রথম প্রবর্তন করেছিলেন। 10, কোন শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে? বাহ বাহ বাহ, কি সুন্দর একটা প্রশ্ন, কি সুন্দর একটা প্রশ্ন।
কি সুন্দর একটা প্রশ্ন স্যার। আমরা সচরাচর কি জানি যে যারা শিরা হয় তারা অবিশুদ্ধ রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে বহন করে, আর যারা আবার ধমনী হয় তারা বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনেটেড ব্লাডটাকে ক্যারি করে। বাট এদেরও একটা এক্সেপশন আছে। কোন শিরা শিরা হওয়া সত্ত্বেও অবিশুদ্ধ রক্ত পরিবহন না করে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, সেটা আমাকে জানতে হবে আগে। তাহলে সেই শিরার উদাহরণটা কি স্যার? সেই শিরার উদাহরণটা হচ্ছে গিয়ে ফুসফুসীয় শিরা। অপশন নাম্বার বি হবে আমার রাইট অ্যান্সার, ফুসফুসীয় শিরা। ঠিক আছে, যেটাকে বলা হয় পালমোনারি ভেইন। স্যার এই পোর্টাল শিরা, ঊর্ধ্ব মহাশিরা, মানে যেটাকে বলা হয় আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা, পোর্টাল ভেইন, এরা কিন্তু প্রত্যেকে আমার অবিশুদ্ধ রক্ত বা সিউট যুক্ত রক্তটাকে পরিবহন করে। তাহলে সঠিক উত্তরটা নিয়ে নাও, অপশন নাম্বার বি হবে আমাদের রাইট অ্যান্সার, ফুসফুসীয় শিরা বা পালমোনারি ভেইন। 11টা নিম্নের কোন প্রাণীটিতে কপ্রোফ্যাগি পুষ্টি দেখতে পাওয়া যায়? বলো, নিম্নের কোন প্রাণীটিতে কপ্রোফ্যাগি পুষ্টি দেখতে পাওয়া যায়? স্যার কপ্রোফ্যাগি মানে কারা? কপ্রোফ্যাগি মানে হচ্ছে কি যারা বেঁচে থাকার জন্য অন্য প্রাণীর মল বা বিষটাকে খেয়ে থাকে, তাই না? অন্য প্রাণীর মল বা বিষটাকে খেয়ে থাকবে যে প্রাণীরা এবং তাদের পুষ্টিটাকে সম্পন্ন করবে, তাদেরকে বলা হবে কি কপ্রোফ্যাগি। স্যার কার মধ্যে দৃশ্যমান? কপ্রোফ্যাগিটা হচ্ছে কি গিনিপিগের মধ্যে দৃশ্যমান। অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 12। কোন কোষাঙ্গাণু অটোলাইসিসের সঙ্গে আমার যুক্ত? কোন কোষাঙ্গাণু অটোলাইসিসের সাথে যুক্ত? চলো বি ফার্স্ট এভরিওয়ান, প্রত্যেকে অ্যান্সার করো। কোন কোষাঙ্গাণু অটোলাইসিসের সাথে যুক্ত? অটোলাইসিস, লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে কি ভাঙন, অটো মানে হচ্ছে কি নিজে থেকে ভাঙন। তাহলে অটোলাইসিসের অর্থটা কি হবে স্যার? নিজের দ্বারা ভাঙন বা নিজে থেকে ভাঙন, যাকেই আমরা কি বলি অটোলাইসিস বলে চলি। ঠিক আছে, যাকে আমরা কি বলে চলি? যাকে আমরা অটোলাইসিস বলে চলি। ওকে স্যার, চলো এবারে দেখবে কোন কোষাঙ্গাণুর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম পাওয়া যায়? স্যার লাইসোজোম। এবারে সে যদি হাইড্রোলাইটিক এনজাইমটাকে ফাটিয়ে বার করে দেয় আর সেটা যদি কোষের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে কোষটাও আমার নষ্ট হবে, বলবে ইয়েস স্যার। তো তার মানে যে আমার সুইসাইডাল ব্যাগ সেই কি করে কোষের ভাঙনটাকে ঘটায়, অর্থাৎ নিজের ভাঙনটাকে নিজে ঘটায়। তার মানে তাকে আমরা কি বলবো স্যার? এটা হচ্ছে কি আমাদের লাইসোজোম। অপশন নাম্বার এ, লাইসোজোম। লাইসোজোমটা হচ্ছে অটোলাইসিসের সাথে যুক্ত। সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে দৃশ্যমান। রাইবোসোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। 13টা বলো, আরশোলার রক্তকোষকে কি বলে? খুব ভালো একটি প্রশ্ন। আরশোলার রক্তকোষকে কি বলা হয়? আরশোলার রক্তকোষকে কি বলা হয় দেখি, বলো বি ফার্স্ট এভরিওয়ান, প্রত্যেকে অ্যান্সার করবে। আরশোলার রক্তকোষকে কি বলে? আরশোলার রক্তকোষকে কি বলা হয়? বি ফার্স্ট এভরিওয়ান, প্রত্যেকে জানাও আরশোলার রক্তকোষকে কি বলে? স্যার আরশোলার রক্তকোষকে বলা হয় আমাদের হিমোসাইট। আর এই হিমোসাইটের মধ্যে যে রক্ত রসটাকে আমরা দেখতে পারবো তাকে বলা হয় হিমোলিম্ফ। তাহলে আমি লিখে দিচ্ছি, ইহাতে প্রাপ্ত রক্তরস ঠিক আছে। তাহলে সঠিক উত্তর রক্তকোষকে কি বলা হয়? অপশন নাম্বার ডি হবে আমাদের রাইট অ্যান্সার, হিমোসাইট বলা হয় এটাকে। সরি, এটাকে হিমোসাইট বলা হয়। অপশন নাম্বার সি করব আমরা, ডি করব রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি, হিমোসাইট হিমোসাইট হিমোসাইট। ঠিক আছে, মনোসাইট লিম্ফোসাইট তো আমাদের দেহেই পাওয়া যায়। আচ্ছা, গ্রাফাইট পাওয়া যায় কোথায়? গ্রাফাইট পাওয়া যায় কোথায়? স্যার গ্রাফাইটটা কি? গ্রাফাইটটা হচ্ছে কি উদ্ভিদের একটা রেচন পদার্থ, তাই না? বলো গ্রাফাইটটা কি বলো? স্যার গ্রাফাইট হলো প্রধানত আমরা যদি বলি যে ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল। গ্রাফাইট হচ্ছে মূলত
গ্রাফাইট হচ্ছে মূলত ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল, যেটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ বর্জ্য পদার্থ যাকে আমরা বলে চলি, যেটা উদ্ভিদের মধ্যে দৃশ্যমান। পাওয়া যাবে কোথায় স্যার? অপশন নাম্বার এ তে পাওয়া যাবে কচু পাতায়, কচু পাতায় পাওয়া যাবে এটাকে। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল। চলো, সরলতম অ্যামাইনো অ্যাসিড কোনটা? লিউসিন, মিথিওনিন, লাইসিন নাকি গ্লাইসিন? সরলতম অ্যামাইনো অ্যাসিড কোনটা? স্যার অ্যামাইনো অ্যাসিড মানে কারা? অ্যামাইনো অ্যাসিড মানে হচ্ছে কি দ্য বেসিক ইউনিট অফ দ্য প্রোটিন। তো প্রোটিনকে ভাঙলে আমরা কাদেরকে পাবো? স্যার অ্যামাইনো অ্যাসিড গুলোকে কিন্তু আমরা প্রোটিনের মধ্যে পেয়ে থাকবো। এবারে বলা হচ্ছে যে সরলতম অ্যামাইনো অ্যাসিড কোনটা? লিওসিন, মিথিওনিন, লাইসিন নাকি গ্লাইসিন? সরলতম। মোট 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে পাওয়া যায়, যেগুলো মানে লাগে আমাদের পুষ্টির জন্য, তাই না? যেগুলো আমাদের দেহে পাওয়া যায় তাদেরকে বলা হয় আমাদের কি? নন এসেনশিয়াল। যেগুলো আমাদের দেহে পাওয়া যায় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে নিতে হয়, তাদেরকে বলা হয় এসেনশিয়াল, তাই না? তাহলে সঠিক উত্তর হবে গ্লাইসিন। অপশন নাম্বার ডি হবে আমার এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো যারা যারা তোমরা ক্লাসেস গুলোকে দেখছো এবং যাদের যাদের বেসিক ক্লিয়ার নেই, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কোনো সরকারি চাকরির জন্য বেসিক বিষয়গুলোকে শিখতে চাইছো, বিশেষ করে যারা রেল, এসএসসি, আমাদের রাজ্য সরকারের পিএসসি এবং পুলিশের পরীক্ষাগুলোতে বসছো এবং মনে করছো যে স্যার আমি তো সব পরীক্ষাই দিই, তাহলে কি সব পরীক্ষার জন্য আর আলাদা আলাদা করে কোর্সেস পারচেজ করার দরকার? না, একদমই নয়। এবারে সকল পরীক্ষার প্রিপারেশন হবে আমাদের একটাই ব্যাচে, ফাউন্ডেশন 7.0 কম্বাইন্ড ব্যাচ, যেখানে আমরা প্রত্যেকটা এক্সামের, প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা টপিক ওয়াইজ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের থিওরিটাকে করাবো। আফটার থিওরি সেই পার্টিকুলার টপিক থেকে বিগত বছরে কোন কোন প্রশ্ন রেল, এসএসসি, পুলিশ এবং পিএসসি তে এসেছে বা আপকামিং দিনে আসতে পারে, সেগুলোকে নিয়েও কিন্তু আলোচনা করব আমরা। সম্পূর্ণ লাইভ একটি ব্যাচ, অর্থাৎ ক্লাস চলাকালীন তুমি স্যারদের কাছে তোমার ডাউটটাকেও কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে, থিওরি প্লাস এমসিকিউ হচ্ছে, সোম থেকে শনি রোজ ক্লাসেস হচ্ছে। সম্পূর্ণ ক্লাসেস গুলো কমপ্লিট করা হবে আমার 6 মাসের মধ্যে। আর ব্যাচের ভ্যালিডিটি, অর্থাৎ তুমি তো লাইভ ক্লাসটাকে দেখছো, তোমার আবারও মনে হতে পারে স্যারের ক্লাসটাকে আরেকবার দেখলে ভালো হতো, তার মানে স্যার আবার কি তুমি ব্যাচ পারচেজ করবে? না, তুমি তোমার লাইভ যে ক্লাসটা হয়েছে বা করেছো বা তুমি কোনোভাবে মিস করেছো বা তুমি আরেকবার ক্লাসটাকে দেখতে চাইছো, তাহলে তোমাকে কি করতে হবে? লাইভ সেকশনে গিয়ে রেকর্ডেড ভার্সনটা দেখে নিতে হবে। তো রেকর্ডেড ভার্সনটা, পিডিএফ গুলো, মক টেস্ট গুলো, থিওরি গুলো, ক্লাস নোট গুলো সবকিছুই কিন্তু তোমরা একদম 18 মাস বা 1.5 বছর ধরে অ্যাক্সেস করতে পারবে। ব্যাচটা অলরেডি এখনো আমাদের অ্যাপের মধ্যে লাইভ আছে। যারা যারা দেরি করো না, যারা যারা চাইছো প্রত্যেকটি এক্সামে বসতে এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত থিওরি গুলোকে কভার করতে, আর দেরি না করে আজকেই পারচেজ করে নাও TWS একাডেমি অ্যাপের মধ্যে গিয়ে ফাউন্ডেশন 7.0 কম্বাইন্ড ব্যাচটা। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসছি। রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো? রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ, ভর, বল নাকি গতিশক্তি? রকেট, রকেট, তাই না? রকেট, এই যে পরিণাম, ধাক্কা লাগার পূর্বে মোট গতিশক্তি ইকুয়াল টু ধাক্কা লাগার পর, মানে সরি, ধাক্কা লাগার আগে মোট ভরবেগ ইকুয়াল টু ধাক্কা লাগার পরে মোট ভরবেগ। এই দুই ভরবেগ ধাক্কা লাগার আগে এবং ধাক্কা লাগার পরে এই দুটো কি হয়? একে অপরের ইকুয়াল হয় না স্যার? অর্থাৎ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যাকে আমরা বলি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র যাকে আমরা বলি, অর্থাৎ যেই নীতির উপর ভিত্তি করেই কিন্তু রকেটের গতিটা আমার কার্যকর। তাহলে সঠিক উত্তর দেখে নেব স্যার, অপশন নাম্বার এ হলো আমার রাইট অ্যান্সার, রৈখিক ভরবেগ। ঠিক আছে, রৈখিক ভর। চলো 17টায় যাচ্ছি আমরা। মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির ভিত্তিতে তৈরি তা হলো? মোটর গাড়ির হাইড্রোলিক ব্রেক যে নীতির উপর ভিত্তিতে তৈরি তা আবার কোনটি? বলো। পাস্কালের সূত্র, আর্কিমিডিসের সূত্র, বার্নলির সূত্র নাকি কোনোটিই নয়? স্যার হাইড্রোলিক ব্রেক এটা হলো পাস্কালের সূত্রের উপর নির্ভরশীল। অপশন নাম্বার এ হবে এটার রাইট অ্যান্সার। হাইড্রোলিক ব্রেকটা কিন্তু আমার পাস্কালের সূত্রের উপর নির্ভরশীল। ওকে, পাস্কালের সূত্র। চলো
18টায় যাচ্ছি। মোটর বাইকের ইঞ্জিনের ক্ষমতা সাধারণত কোন এককে প্রকাশ করা হয়? মোটর বাইকের ইঞ্জিনের ক্ষমতা সাধারণত কোন এককে প্রকাশ করা হয়? মোটর বাইকের ইঞ্জিনের ক্ষমতা সাধারণত কোন এককে প্রকাশ করা হয়? হর্স পাওয়ার, ওয়াট, জুল পার সেকেন্ড নাকি আর্ক পার সেকেন্ড? স্যার তাহলে ইঞ্জিন সেটা হচ্ছে কি হর্স পাওয়ার, এইচপি, হর্স পাওয়ার, হর্স পাওয়ার, এটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট অফ পাওয়ার, তাই না? আর 1 হর্স পাওয়ার মানে হলো 746 ওয়াট। চলো, এ হবে আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19 চলে যাই আমরা। তাপ সঞ্চালনের কোন পদ্ধতি অভিকর্ষ বলের উপর নির্ভরশীল? বাহ, খুব ভালো একটি প্রশ্ন। তাপ সঞ্চালন পদ্ধতি তো আমরা সকলেই পড়ি, কিন্তু এটা কি পড়ি যে স্যার কোন রকমের তাপ সঞ্চালন পদ্ধতিটা আমার অভিকর্ষের উপর নির্ভরশীল? কমেন্ট করো দেখি। পরিচলন, পরিবহন, বিকিরণ নাকি সবগুলো? পরিচলন, পরিবহন, বিকিরণ নাকি সবগুলো? বলে ফেলো। তাহলে সঠিক উত্তরটা কি হবে স্যার? সঠিক উত্তরটা হবে কি কনভেকশন, অর্থাৎ তরল থেকে তরল বা গ্যাস থেকে গ্যাস, তাই না? তাহলে সঠিক উত্তর দেখিনি কনভেকশন, বা বাংলায় যাকে আমরা বলি পরিচলন। এটা কিন্তু অভিকর্ষ বলের উপর নির্ভরশীল। 20, তির্যক তরঙ্গ নয় কোনটা? তির্যক তরঙ্গ নয় কোনটা? তির্যক তরঙ্গ নয় কোনটা? একটা হলো তির্যক তরঙ্গ, আরেকটাকে বলা হয় মানে তির্যক, যেটা মানে বলি আমরা ট্রান্সভার্স, আরেকটা হলো কি লঙ্গিটিউড, মানে সরি ভুল বললাম। তির্যক মানে কোনটা? তির্যক মানে হচ্ছে গিয়ে মানে যেটা আমরা সাউন্ডের ক্ষেত্রে সচরাচর দেখতে পাই, তাই না? সাউন্ড দিয়েছে কি সিএফএল নিঃসৃত আলো, না আলো তো নয়, আলো তো আমাদের তির্যক নয়। উপগ্রহ দ্বারা সম্প্রচারিত, না এটাও হলো ইলেকট্রোম্যাগনেটিক, এটাও ইলেকট্রোম্যাগনেটিক, এটাও ইলেকট্রোম্যাগনেটিক, অর্থাৎ নন মেকানিক্যাল। দড়িতে সৃষ্ট তরঙ্গ, দড়িতে সৃষ্ট তরঙ্গ হবে নাকি দড়িতে সৃষ্ট? দড়িতে সৃষ্ট, দড়িটাকে যদি গাছের মধ্যে লাগে এভাবে আমরা মারি, তাহলে সেটাও হচ্ছে গিয়ে দড়িতে সৃষ্ট হচ্ছে, তাই না? না না না, তাহলে প্রত্যেকটাই এখানে ট্রান্সভার্স। তির্যক বা ট্রান্সভার্স মানে প্রত্যেকটাই, এটাও এটাও এটাও, বাট এটা হচ্ছে আমাদের লঙ্গিটিউডিনাল, অনুদৈর্ঘ্য। অপশন নাম্বার সি, অর্কেস্ট্রাতে উৎপন্ন সুরেলা ধ্বনি। 21 বলো, তড়িৎ শক্তির ব্যবহারিক একক কোনটি? তড়িৎ শক্তির ব্যবহারিক একক কোনটি? তড়িৎ শক্তির ব্যবহারিক একক হলো ওয়াট, জুল, বিওটি নাকি ভোল্ট? স্যার ওয়াট মানে হলো কি ইলেকট্রিক পাওয়ার, জুল মানে হলো ওয়ার্ক ডানও বলতে পারেন, বা জুলকে আপনি এনার্জিও বলতে পারেন, অর্থাৎ ওয়ার্ক বা এনার্জি, দুটোরই একক হলো জুল। তড়িৎ বিভব, তড়িৎ বিভবের একক হচ্ছে কি ভোল্ট, বা বিভব পার্থক্যের একক বলা হয় ভোল্টকে। বাট তড়িৎ শক্তির ব্যবহার একক হলো বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন নাম্বার সি হবে আমাদের রাইট অ্যান্সার। 22, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি হয়? অর্থাৎ যে অঞ্চলটাকে আমরা ঝঞ্ঝা মণ্ডলও কিন্তু বলে চলি, তাই না? আর এর ঠিক ওপরের স্তর দিয়ে দেখবে এরোপ্লেন গুলো পাস হয়, কারণ সেই স্তরটা অপেক্ষাকৃত শান্ত, তাই শান্ত মণ্ডল যাকে বলি আমরা, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারটাকে আমরা শান্ত মণ্ডল বলি। তো বলা হচ্ছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় এবং বৃষ্টি হয়, মানে সেখানে চিরটা কাল ঝামেলা লেগে আছে, সহজে তার মধ্যে দিয়ে প্লেন বা হেলিকপ্টার আমরা চালাই না। তাহলে সঠিক উত্তর কোনটা? ট্রপোস্ফিয়ার হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। অর্থাৎ মাটি থেকে বায়ুমণ্ডলের প্রথম স্তর যাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, সেখানেই কিন্তু আমরা ঝড় এবং বৃষ্টিটাকে হতে দেখতে পারবো। 23, 1, 2 অথবা 3 যোজ্যতা ইলেকট্রন যুক্ত মৌলগুলি সাধারণত, ও স্যার যাদের যোজ্যতা 1, 2 অথবা 3, তার মানে তাদের টেন্ডেন্সিটা কি? এই একটা ইলেকট্রন বের করে দাও, দুটো ইলেকট্রন বের করে দাও, তিনটে ইলেকট্রন বের করে দাও। তাহলে এদেরই যোজ্যতা হচ্ছে কি 1, 2 এবং 3। তাহলে এটা সাধারণত কি হবে স্যার? আমাদের ধাতু হবে।
মেটাল হবে এরা, কারণ ধাতুর টেন্ডেন্সি হলো ইলেকট্রনটাকে তার মধ্যে থেকে বের করে দেওয়া, অধাতুর টেন্ডেন্সি হলো ইলেকট্রনটাকে আবার অ্যাকসেপ্ট করা। ঠিক আছে, তাহলে 1 2 3 সচরাচর এগুলোই হয়ে থাকে, কিন্তু আমরা 3 2 1 তো অধাতুর ক্ষেত্রেও দেখে থাকি, মানে অধাতু কতটা পরিমাণ ইলেকট্রন আমার গ্রহণ করলো সেটাও তো 1 2 3 এ যোজ্যতায় হয়, তাই না? চলো, পেট্রোলিয়ামের যে অংশটি সর্বনিম্ন উষ্ণতায় পাতিত হয়, পেট্রোলিয়ামের যে অংশটি সর্বনিম্ন উষ্ণতায় পাতিত হয় তাকে কি বলে? রিফাইনারি গ্যাস, কেরোসিন, বিটুমিন নাকি ন্যাপথা? পেট্রোলিয়ামের যে অংশটি সর্বনিম্ন উষ্ণতায় পাতিত হয়, সঠিক উত্তর দেখে নিয়ে আমরা অপশন নাম্বার এ রিফাইনারি গ্যাস হয়ে যাচ্ছে অ্যান্সারটা। একটি জলাকর্ষী অ্যাসিড হলো, বাহ খুব ভালো একটি প্রশ্ন দিয়েছে, একটি জলাকর্ষী অ্যাসিড হলো, একটি জলাকর্ষী অ্যাসিড হলো ঠিক আছে, তার মানে যে স্ট্রং অ্যাসিড জলটাকে তার কাছে আকর্ষণ করতে পারে তাকেই বলা হয় জলাকর্ষী অ্যাসিড, তাই না? তো এখানে স্ট্রং অ্যাসিড যে জলটাকে তার কাছে আকর্ষণ করতে পারে সে হলো H2SO4, অপশন নাম্বার বি। যাকে আমরা অন্য একটাও নাম দিয়েছি, এটাকে বলা হয় স্যার কি? এটাকে বলা হয় আমাদের অয়েল অফ ভিট্রিয়ল। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় দ্য অয়েল অফ ভিট্রিয়ল। ঠিক আছে, HNO3 মানে হলো নাইট্রিক অ্যাসিড, যার অন্য নাম তেজি জল বা স্ট্রং ওয়াটার। HCl টাকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। স্যার এই তিনটেই হলো অজৈব অ্যাসিড এবং তার সাথে সাথে স্ট্রং ও একটা অ্যাসিড। বাট CH3COOH এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, এর সাথে জল মেশালে ভিনিগার তৈরি হয়। তাহলে স্যার এটা হলো কি আমার একটা জৈব অ্যাসিড প্লাস এটা জলীয় আয়নে হয়। ঠিক আছে, তো তাহলে আজকে আমাদের 25টা সায়েন্সের প্রশ্ন আমি এখানেই এন্ড করলাম। তোমরা সকলেই জানো যে পিএসসি মিসলেনিয়াস এর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে 2024-এরটা। তো তাহলে তোমাদের মধ্যে যে সকল স্টুডেন্ট বা তোমাদের বন্ধুদের মধ্যে যারা পিএসসি মিসলেনিয়াসটাকে পাখির চোখ করে এগিয়ে চলছো, তাদের জন্য কিন্তু আমরা অলরেডি টিডব্লিউএস এর তরফ থেকে নিয়ে চলে এসেছি পিএসসি মিসলেনিয়াস ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমরা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা সম্পূর্ণ গাইডেন্স পাবে। এটা কিন্তু সম্পূর্ণ প্রিলিমস ভিত্তিক একটি ক্লাস এবং লাইভ একটি ব্যাচ, অর্থাৎ ক্লাস চলাকালীন তুমি তোমার ডাউটস টিচারদের থেকে জেনেও নিতে পারবে। ঠিক আছে, সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস, তার সাথে মক টেস্ট পাবে, সোম থেকে শনি রোজ কিন্তু ক্লাসেস হবে। মাথায় রাখবে এটা কিন্তু সম্পূর্ণ প্রিলিমসটাকে বেস করে, যেখানে জিএস প্লাস অ্যারিথমেটিকের উপর কিন্তু তোমাদের ডিটেলস থিওরি ভিত্তিক ক্লাসেস গুলোকে করানো হবে। ঠিক আছে, আচ্ছা বর্তমানে এই ব্যাচগুলো আমাদের অ্যাপের মধ্যে লাইভ চলছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ নাম্বার 2, পিএসসি মিসলেনিয়াস ফাউন্ডেশন এইমাত্র আলোচনা করলাম, আপার প্রাইমারি ফাউন্ডেশন, এএনএম জিএনএম ফাউন্ডেশন, ডব্লিউবিকেপি ফাউন্ডেশন, এগুলো কিন্তু এখনো ব্যাচে লাইভ আছে, তোমরা প্রত্যেকে একবার দেখে নিতে পারো যার যেটা রাখবে। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হতে ভুলবে না। আর যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ, তার আপডেট, তার রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটা রিলেটেড কোনো ফ্রি ক্লাসেস, ফ্রি মক টেস্ট বা পেইড ব্যাচেস আসছে কিনা সব জানার জন্য কিন্তু এই তিনটে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি আর TWS স্মার্ট। ঠিক আছে, কারণ এই তিনটে ইউটিউব চ্যানেলে কিন্তু সব ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে থাকবো। ঠিক আছে, তাহলে ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটিকে লাইক করতে ভুলবে না। আর কার কতটা অ্যান্সার ঠিক হলো সেটা কিন্তু কমেন্টে জানাতেও আমায় ভুলবে না। তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান।